টপিকস হচ্ছে পালাবদলের দিনে সঙ্গীত চর্চা। আমি বিনয়ের সাথে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক, দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, কলামিস্ট, কবি, আমাদের প্রিয় অগ্রজ নাসির আহমেদ। কবি নাসির আহমেদকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসবেন আজকের নির্ধারিত আলোচক, কবি, সঙ্গীত শিল্পী সাইম রানা। সাইম রানাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি কবি ও কথাশিল্পী ফারহানা রহমান। একই সাথে সাথে আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি লোক সম্পাদক কবি অনিকেত শামীম। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, বর্ণাঢ্য যেই আয়োজন চলছে বাংলা একাডেমি চত্বরে, আমরা মনে করি আজকের যে সেশনটি সেটি একটু ব্যতিক্রম। লিটারেচার বা সাহিত্যের সাথে সঙ্গীতের যে একটি নারীর সম্পর্ক, শেকড়ের সম্পর্ক, এটি আমরা বিশ্বাস করি এবং ধারণ করি। এবং বাংলা গানের যে অতীত, গৌরবময় অতীত, আমাদের যে প্রাঞ্জল অতীত, তার থেকে আমরা কিছুটা বোধহয় বেরিয়ে এসেছি। আমাদের সঙ্গীতের যে ঘরানা, সঙ্গীতের যে চর্চার পদ্ধতি, আমরা সঙ্গীতকে বলি যে গুরুমুখী বিদ্যা। আপা ভালো বলতে পারেন, অধ্যাপক মানুষ, যে সেই জায়গা থেকে, সেই কন্টেন্ট থেকে, চর্চার সেই ধারাবাহিকতা থেকে আমরা বোধহয় একটু বেরিয়ে এসেছি। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই আমি আমন্ত্রণ জানাই আমার বন্ধু, সুরিত, কবি এবং কণ্ঠশিল্পী সাইম রানাকে। আমরা প্রথম আলোচনা শুনবো সাইম রানার কাছ থেকে। পালাবদলের দিনে সঙ্গীত চর্চা শীর্ষক আজকের এই সেশনে এখানে আমার নাম নেই, যার কারণে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমন্ত্রণ জানানো হয়েছিল বেশ কয়েকদিন আগেই, সেই সূত্রে আমি এসেছি। আসার পরে এখানে কিছু হয়তো মানে অনেক কিছু সমস্যা হয়েছে, যার কারণে এরকম মনে হচ্ছে। যাই হোক, আমরা আজকে যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, পালা বদলের দিনে সঙ্গীত চর্চা, এখানে আমরা প্রথমেই যে দিকটি চিন্তা করতে চাই সেটা হলো যে পালা বদল, এই শব্দটার মধ্যেই কিন্তু আসলে আমাদের প্রশ্ন বা আমাদের চিন্তাগুলো রয়ে গেছে। পালা বদল হয়েছে সেটা কিভাবে, সে নিয়ে আমি একটু কথা বলতে চাই। বিশেষ করে সঙ্গীত চর্চার ক্ষেত্রে সেই প্রাচীন কাল থেকে যে আমাদের আসর কেন্দ্রিক সঙ্গীত চর্চার নিয়ম বা ধারাবাহিকতা ছিল, তা 19 শতকের প্রথমার্ধে, প্রথম দিকে এসে তা বদলে যায়। বিশেষ করে গ্রামোফোন রেকর্ড যখন আসে, তখন মানুষের এই যে পারফরমেন্স কিংবা সঙ্গীত চর্চার যে ধারাবাহিকতা, সেটা রেকর্ডের শিল্পে চলে আসে। তার মানে আগে যে ধ্বনি শিল্পের প্রসারটা, প্রচারণা ছিল জনসম্মুখে, তা হয়ে আসলো ড্রয়িং রুম থেকে শুরু করে নানা পরিসরে। এরপরে আপনারা সবাই জানেন যে বিভিন্ন পর্যায়ে এই মিডিয়ার বিকাশ ঘটেছে, সেটা রেডিও, টেলিভিশন হয়ে বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল উইথ আদার বিভিন্ন ধরনের নিউ মিডিয়ার নানা পেরিফেরিতে আমাদের সঙ্গীত চর্চার একটা বিস্তার ঘটেছে। তো এই বাস্তবতাটাই হলো যে এখানে মানে অন্তত পক্ষে দুইটি মত, দুই ধরনের মতামত রয়েছে। এক শ্রেণী বলে আসছেন যে আমাদের যে সঙ্গীতের মূল ধারা, সেই ধারা বর্তমান সময়ে এসে কি ধরনের পরিবেশের মধ্যে পড়লো এবং তা রক্ষা করার ক্ষেত্রে আমাদের কি ধরনের সমস্যা হচ্ছে। আবার আরেক মত হলো যে বিবর্তনের ধারায় সঙ্গীত যেভাবে বিবর্তনের মধ্য দিয়ে যেভাবে বিকশিত হচ্ছে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে।
তো এই ক্ষেত্রে বিশেষ করে যদি আমরা মূলধারা যারা বলছেন, যদি আমরা শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলে থাকি কিংবা আরো অন্যান্য যে লোকধারা বা ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী যে ধারাগুলো আছে, তারা তাদের সঙ্গীত চর্চার জন্য যে ধরনের পথ বা পরিবেশনা শৈলী যেভাবে নির্মাণ করেছে, তা বর্তমান সময়ে এই মিডিয়া কেন্দ্রিক শিল্প চর্চায় এসে বাধাগ্রস্ত হচ্ছে। এখানেই কিন্তু আসলে মূল প্রশ্ন রয়েছে। যেমন যদি বলি যে ক্লাসিক্যাল মিউজিক, দরবারি সঙ্গীত, একটা রাগিনী গাইতে গেলে যে ধরনের পরিবেশ দরকার, যে ধরনের মনোযোগ দরকার এবং যে পরিশীলন দরকার, তার জন্য যে স্পেস দরকার এবং পাশাপাশি অনুশীলনও দরকার, সেই ধরনের আসর যেহেতু আর হতে পারছে না, সেই কারণে এই পারফরমেন্সগুলো আস্তে আস্তে মিশ্র রূপে অথবা আধুনিকায়ন করে বা নানাভাবে বিকশিত হচ্ছে। এটাই তো আমরা পালাবদল বলছি। আবার একইভাবে যদি লোকসঙ্গীতের কথা বলি, সেখানেও দেখি যে কবি গান কিংবা জালি গান কিংবা যাত্রা গান কিংবা ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, আমাদের যত ধরনের লোকসঙ্গীত আছে, তারা তাদের আপন খেয়ালে প্রকৃতির সাথে যুক্ত হয়ে যেভাবে সঙ্গীত চর্চা করে এসছে, সেই চর্চার সাথে এই চর্চার একটা দূরত্ব তৈরি হয়েছে। এই ব্যবধানকেই আসলে আমাদের সব মানে প্রশ্ন তৈরি করেছে আমাদের সামনে। আবার একইভাবে যে আধুনিকতা অথবা প্রযুক্তি অথবা এই মিডিয়ার যে বিস্তার বা বিকাশ, সেটাকেও কিন্তু কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ থাকছে না, কারণ এর মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে যেমন আমরা আসর কেন্দ্রিক সঙ্গীত চর্চার পক্ষে যদি যাই, সেখানে কিন্তু একজন শিল্পী 50 থেকে 1000 বা 5000 মানুষের বাইরে যেতে পারছে না। কিন্তু যখন এই সময়ের কোনো শিল্পী গান করবে, তার একটা সৃষ্টিকে প্রচার বা প্রকাশ করতে চাইবে, তখন কিন্তু সে তার 16 কোটি মানুষ অথবা পৃথিবীর বুকের 600 কোটি মানুষের উদ্দেশ্যেই কিন্তু সে একটা গান রচনা করতে চায় এবং সেখান থেকে সে তার রিটার্নও চায়। এই ক্ষেত্রে আসলে যে পারফরমেন্সের কৌশল বা পারফরমেন্সের যে একটা ডেপথনেস, গভীরতা, সেই দৃষ্টিভঙ্গিও কিন্তু পাল্টেছে। একজন লোকশিল্পী সে একটা মঞ্চে 10 জন বা 50 জন বা 500 জনের জন্য যে ধরনের প্রস্তুতি নিয়ে গান করতে চাইবে, ঠিক মাইকেল জ্যাকসন কিংবা আমাদের এ সময়ের আরো অনেক প্রথিতযশা বিশ্ববরেণ্য শিল্পী, তারা কিন্তু যে সারা পৃথিবীর মানুষের জন্য যে গানটা নির্মাণ করছে, তার দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক গভীরে এবং এখানে প্রিপারেশনও অনেক বেশি। এই সমস্ত দিক বিবেচনা করলে আমরা দেখব যে আধুনিকতাকে কখনোই বাদ দিতে পারছি না, আধুনিকতাকে পরিবর্জন করতে পারছি না, এবং এখানে যে বিচক্ষণতা, এখানে রুচিশীলতা, এখানে শিল্প মনস্কতার যে নানা ধরনের সংমিশ্রণ ঘটেছে, সেগুলোকে কিন্তু আমরা বাদ দিতে পারছি না। আবার একইভাবে আমাদের যে শাশ্বত ধারা, চিরায়ত ধারার যে পারফরমেন্স স্টাইলগুলো রয়ে গেছে, সেগুলোকেও কিন্তু আমরা হারিয়ে যাচ্ছে বলে আমরা নানা ধরনের বিপদের মুখে পড়েছি। এই ক্ষেত্রে বিশেষ করে যারা অ্যাকাডেমিশিয়ান, রিসার্চার অথবা মিউজিশিয়ান, তারা কিন্তু অনেক মত তৈরি করেছে এই পালাবদলের দৃষ্টিভঙ্গি থেকে। বিশেষ করে যেমন আমরা রেডিওর কথা বলেছি, কিন্তু রেডিওর সাথে রেডিও আর্কাইভের একটা গুরুত্ব রয়েছে। একইভাবে টেলিভিশন বলছে, টেলিভিশন আর্কাইভের গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা জিনিসের সাথে মিউজিয়াম অথবা রেস্টোরেশন প্রজেক্ট অথবা এই আর্কাইভিং, এই দিকগুলোকে সবার আগে গুরুত্ব দিচ্ছে। তা আমরা যদি আমাদের শাশ্বত ধারাকে বা চিরায়ত ধারাকে যদি এই আর্কাইভিং এর মধ্য দিয়ে এবং প্রকৃত বৈজ্ঞানিক পদ্ধতিগত চর্চার মধ্য দিয়ে সেগুলোকে যদি যুক্ত করতে পারি এবং আধুনিকতাকেও যুক্ত করে তার সাথে যদি মিশ্রণ করতে পারি বা সেটাকে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের চলতে অসুবিধা হবে না। কারণ এইভাবেই আমরা দেখেছি যে ইউরোপে বা আমেরিকার যে সমস্ত মিউজিক ইউনিভার্সিটি আছে, তারা কিন্তু তাদের আধুনিকতাকে গ্রহণ করছে, আবার একইভাবে শাশ্বত ধারা, চিরায়ত ধারাকেও তারা কিন্তু যুক্ত করতে পারছে। এই চিন্তাগুলো আমাদের একাডেমিক পর্যায়ে যদি যুক্ত করতে পারি,
তাহলে আমার মনে হয় যেন পালা বদলে সঙ্গীতে যে বিবর্তন হয়েছে সেই বিবর্তনকেও আমাদের গ্রহণ করতে অসুবিধা হবে না। এই আপাতত আমার বক্তব্য, এরপরে আরো বলা যাবে। ধন্যবাদ সাইন রানা। রানা শুধু শিল্পী নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপকও বটে। আমার মনে হয় যে আমাদের যে বিষয়গুলোর দিকে সে ইঙ্গিত করলো এগুলো খুবই প্রাসঙ্গিক এবং সঙ্গত। আমরা বিষয়ে আরেকটু পরে যাব। আমরা খুবই আনন্দিত যে পিয়ারি আপাকে, শ্রদ্ধেয় নাজমুন্নেসা পিয়ারি, আপনারা জানেন আমাদের 21শে পদকপ্রাপ্ত লেখক, এটি বড় পরিচয় নয়। তাদের যে গৌরবোজ্জ্বল অতীত, যে বর্ণাঢ্য অতীত, যা এখন কি বলে যে আমরা রোমন্থন করি এবং ভাবি যে ওই সময়ে, এত পূর্ববর্তী সময়ে তারা কতটা আধুনিক ছিলেন, কতটা অ্যাডভান্স ছিলেন, কতটা রুচিশীল ছিলেন, কতটা প্রগতিশীল ছিলেন। আর যখনই নাজমুন্নেসা পিয়ারির নামটি আসবে, অবধারিতভাবে 50-এর অন্যতম কবি শহীদ কাজীর নামটি আমাদের সামনে চলে আসবে, প্রতিভাত হবে। তার স্মৃতির প্রতি সম্মান জানাই আমরা আপার কথা শুনবো। তার আগে আমরা যাচ্ছি আমাদের কবি ও কথাশিল্পী বন্ধু ফারহানা রহমানের কাছে। শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ। আমার যেটা মনে হয় যে পালা বদল বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে সময়ের যে ধারাবাহিকতা, সেটা তো সব ক্ষেত্রেই, পৃথিবীতে সব ক্ষেত্রেই এটা হয়েছে না। এটা সাহিত্যের ক্ষেত্রে হয়েছে, সঙ্গীতের ক্ষেত্রে হয়েছে, নৃত্যকলা, সব শিল্পতেই হয়েছে। তা এখন আমাদের দেশের ক্ষেত্রে যদি বলি যে আমরা মানে এখন আমাদের মূল শিল্পটা ফোকাসড হচ্ছে কিন্তু মানে ব্যক্তিগত পর্যায়ে। কারণ আমাদের সবার কাছে এখন আমরা মোবাইল আছে বা টেলিভিশন দেখতে পাচ্ছি, বা এই মানে আমরা যেটা আগে একসময়, যেটা সাইন রানা ভাই বললেন যে সঙ্গীত চর্চার বিষয়টা আগে একটা ঘটনার ব্যাপার ছিল। হ্যাঁ, যে ধ্রুপদী সঙ্গীত চর্চা করার পিছনে একটা অনেকগুলো মানুষের একটা অবদান ছিল, বা যে চর্চা করত তাকে তার যেই শ্রম সেখানে, বা তার যে ধৈর্য, তার যেই সব কিছু কিন্তু এক কেন্দ্রিক ছিল। কিন্তু যখনই মিডিয়া চলে এসছে, যখনই আমরা ইউটিউবে গান দেখতে পাচ্ছি, পৃথিবীর কোথায় র্যাপ সঙ্গীত হচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা বা আমাদেরও সেই ধ্রুপদীটা বোঝার যেই আমাদের যে মাইন্ডসেটটা একসময় ছিল, সেটাও তো বদলেছে। সব কিছুই তো বদলে এখন আমরা একটু সহজ ভাবে সব কিছু পেতে চাই। তো ওই সহজ ভাবে পেতে চাওয়ার জন্যই আধুনিক সঙ্গীত চলে এসছে। হ্যাঁ, সেই আধুনিক সঙ্গীতও আবার চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। বাইরের র্যাপের মতো করে আমরা আধুনিক গান গাচ্ছি। এই যে আমরা মানে একটা বড় ভাবে যখন কোনো সঙ্গীত শুনতে চাই, খুব কম মানুষই আমার মনে হয় যে ধ্রুপদী সঙ্গীতের সেই গভীরতাটা বোঝার যেই মানে রিসিভ করার মতোই মানুষ কমে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এর মানে এই না যে ওটা বন্ধ হয়ে যাবে, সেটা চলবে আমি মনে করি। এবং সেটার জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগটা নিতে হবে। যেহেতু আমাদের দেশের ক্ষেত্রে যদি আমি মনে করি যে আমাদের দেশের একটা সময় ছিল যে আমরা যখন ছোট ছিলাম, প্রতিটা ঘরে ঘরে যদি গান বাজনা না হতো, কেউ গান পারে না, কেউ নাচ পারে না, কেউ আবৃত্তি করতে পারে না, তাদেরকে বলতে কিছুই পারে না। হ্যাঁ, এই ফ্যামিলিটা কেমন ফ্যামিলি যে শিল্প সঙ্গীতের কোনো কিছুই এদের মধ্যে চর্চা নাই। আমরা নিজেরাই এদেরকে ছোটভাবে দেখতাম যে এরা তো কেমন জানি একটু মানে। কিন্তু এখন দেখেন কয়টা বাসা আছে, আমরা যতটা, আমি সরি টু সে, আমরা যত বেশি উৎসাহিত মানে ধর্মের দিকে, ধর্মের হাদিস কোরআন, ধর্মের মানে কি বলবো, আজান হলে সাথে সাথে আমরা সবাই নামাজি। আমি এটাকে খারাপ বলছি না, আমরা তো এই দেশটাই মুসলমানের ধর্ম, আমরা যেহেতু ধার্মিক, প্লাস ইন্ডিয়াতেও তাই, ওরাও কিন্তু ধর্মের দিকে অনেক চলে গেছে। ইন্ডিয়াতে যেহেতু হিন্দুদের ধর্মের মধ্যে সঙ্গীতটা তাদের ধর্মের মধ্যে আছে, সেজন্য এখনো ওইটা ওদের চর্চাটা হচ্ছে। কিন্তু আমাদের তো এটা এক কথায় আমাদের নিষেধ। সো আমি এই আমাদের ওরকম সঙ্গীত শিক্ষার জায়গাটা কতটুকু, কয়টা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, কয়জন ফ্যামিলি থেকে যে বাচ্চাদেরকে ওই প্রতিষ্ঠানে শেখাচ্ছে,
যে বাধ্যবাধকতা একসময় ছিল যে না সঙ্গীত শিখতে হবে, এটা মেধার জন্য, মননের জন্য, চেতনার জন্য সঙ্গীত দরকার বা শিল্প দরকার, নাচের দরকার, মানে যাই হোক শিল্প সংস্কৃতির সাথে জড়িত থাকা যে মানুষের বেড়ে ওঠার জন্য যেটা খুব দরকার, সেই বোধ থেকে আমরা সরে এসেছি, তাই না? সরে এসেছি না? তো এখন সেই ক্ষেত্রে আমি মনে করি যে ব্যক্তিগত পর্যায়ে মানে যাদের বোধটা আছে তাদের ব্যক্তিগত উদ্যোগেই সঙ্গীতের সাথে বা শিল্পের সাথে থাকতে হবে, এই ধৈর্যটাও থাকতে হবে, এই নিবেদনটাও থাকতে হবে। তো সবাইকে এটা বলে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফারহানা। আমাদের দুজনের আলোচকের কণ্ঠে কিন্তু একই রকমের ধ্বনি বা প্রতিধ্বনি অনুনীত হলো যে আমরা সঙ্গীত চর্চার জায়গাটাতে শুধু ধ্রুপদী বা ক্লাসিক জগৎটাকে প্রাধান্য দিচ্ছি। আমাদের কিন্তু মনে রাখা সঙ্গত যে ইন্ডিয়া এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একই দেশ, মূলত একই ভূখণ্ড, একদা আমরা ছিলাম। বাংলা গানের সমৃদ্ধি বা গৌরবটা হচ্ছে কিন্তু লোকগানে। আমাদের সহজিয়া গান, আমাদের মরমী গান, আমাদের ফোক গান, আমাদের পল্লীগীতি, আমাদের ভাওয়াই এবং ভাটিয়ারি, এগুলো যে শুদ্ধ চর্চার বিষয় নয় তা না, কিন্তু আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রেই যারা ফোক গান করেন, যারা কি বলবো যে মাটি সংলগ্ন গানগুলো করেন, তারা চর্চার জায়গাটিকে খুব একটা প্রায়োরিটি দেন না। কিন্তু আমরা দেখি যারা সমৃদ্ধি অর্জন করেছেন এই ফোক গানে, সে আমরা আমাদের শ্রদ্ধা আব্দুল আলিমের কথাই বলি, আমাদের আব্বাসুদ্দিনের কথা বলি, নীনা হামিদের কথাই বলি, এমনকি সদ্য প্রয়াত আমাদের যিনি ফোক গানকে একেবারে মাঠ থেকে ড্রয়িং রুমে নিয়ে এসছেন, ফরিদা পারভিনের কথাই বলি। এবং সদ্য প্রয়াত, আমি যার কথা বলতে গিয়ে ফরিদা আমার নামটা চলে আসলো, সেটা হচ্ছে আমাদের বারি সিদ্দিকীর কথা। যে দেখেন, একটি মানুষ যত মডার্ন গান হোক, জেমসের গান হচ্ছে, জেমস যেখানে, আয়ুব বচ্চু যেখানে, সেখানে ফোক গান গিয়ে আপনি একটি করতালি অর্জন করবেন একটু একটু দুর্লভ ব্যাপার বই কি। এবং যেখানে যন্ত্র নির্ভর গান, তাদের মিউজিকটা হচ্ছে টোটালি কি বলবো সাউন্ড সিস্টেম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট নির্ভর। সেখানে আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে যাহা লয়, কিংবা সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইতেছি। তো এগুলো কিন্তু একটা স্পিড, পাওয়ার, আমাদের পাওয়ার দিকটা মনে রাখতে হবে। আমরা এই প্রসঙ্গে পরে আসবো। এবার আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি কবি অনিকেত স্বামী। পালাবদলের দিনে সঙ্গীত চর্চা। তো এই পালাবদল শুধু বাংলাদেশের প্রেক্ষিত বিষয় না, এটা গোটা বিশ্বে, শুধু সঙ্গীতের ক্ষেত্রেই না, এই সময়ের ব্যবধানে, সময়ের আবর্তনে অনেক কিছুর পালাবদল ঘটে। শিল্প সাহিত্যের সমস্ত শাখাতেই পালাবদল ঘটে থাকে সময়ের পরিবর্তনের সাথে সাথে। তো আজকে সঞ্চালক হাসান মাহমুদ একটু আগে যেটা বললেন যে ধ্রুপদী সঙ্গীতের প্রতি আমাদের যে টান, এই টানটা কিন্তু শুধু বাংলাদেশের ক্ষেত্রেই না, আমরা যদি বিশ্ব সঙ্গীতের দিকে তাকাই, আজ থেকে 30-40 বছর আগে পশ্চিমা দেশগুলোতে যেভাবে সঙ্গীত চর্চা হতো, তারাও কিন্তু এখন সেই তাদের যে নিজস্ব ফোক, তাদের যে নিজস্ব ঐতিহ্য, সেই ঐতিহ্যের কাছে ফিরে যাচ্ছে। সুতরাং শুধু বাংলাদেশের প্রেক্ষিতে না, এটা বিশ্ব সঙ্গীতের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আমাদের প্রথম আলোচক বিশিষ্ট সঙ্গীত তাত্ত্বিক সাইম রানা বলেছেন, তিনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি তাত্ত্বিকভাবে কিছুটা বিশ্লেষণ করেছেন ভালোভাবে, এবং তিনি বহু প্রায় 400-500 গানের রচয়িতাও আমাদের কবি সাইম রানা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং হ্যাঁ প্রায় 250 গানের রচয়িতা। আর আমার পাশে যিনি বসে আছেন, তাকে আমরা কবি হিসেবে চিনি, কবি নাসির আহমেদ, কিন্তু তার আরো বহু পরিচয় আছে। অন্যান্য পরিচয়ের বাইরে তিনি একজন বড় গীতিকার, প্রায় 1000 খানেক গান তিনি লিখে গেছেন। বিভিন্ন জনপ্রিয় গান, আমাদের সিনেমার অনেক জনপ্রিয় গান, যেগুলো সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, আব্দুল জব্বার সহ অনেক খ্যাতিমান শিল্পী কবি নাসির আহমেদের গান গেয়েছেন। সেই বিষয়ে নাসির আহমেদ নিজেও বলবেন। তো আমি যে বিষয়টির প্রেক্ষিতে আলোচনা করতে চাচ্ছি, সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু ধর্মীয় বিষয়টি একটি প্রাধান্য বিষয়। আমি আমার পরিবারের ক্ষেত্রেই যদি আসি, আমার ছোট বোন গান শিল্পী, তার জন্যে তাকে আমরা
যারা তার বড় আছে, বড় ভাই বোন, আমরা কিছু কিছু টাকা চাঁদা তুলে তার জন্য একটা হারমোনিয়াম কেনা হলো এবং একজন সঙ্গীত শিক্ষক রাখা হলো। কিন্তু আমার বাবার নিষেধ, বাবা যেহেতু ধার্মিক, তিনি বলছেন না আমার বাড়িতে এই সঙ্গীত চর্চা করা যাবে না। তো আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। আপনারা দেখবেন এক সময় স্বাধীনতা পূর্ব সময়ে আমাদের এই পূর্ব পাকিস্তানে বা তৎপরবর্তীতে বাংলাদেশে সঙ্গীত চর্চা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হতো হিন্দু ধর্মাবলম্বী ফ্যামিলি। যতটা সঙ্গীত চর্চা এগিয়ে এসেছিল ততটা কিন্তু আমাদের মুসলিম ধর্মাবলম্বী পরিবারের মধ্যে ততটা ছিল না, খুব কম ছিল। কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে একসময় আসলে আমাদের বাংলাদেশের সঙ্গীত চর্চা একটি অন্যতর জায়গায় চলে যাচ্ছে। আমরা ছোটবেলায় যখন দেখেছি কলের গান চলতো, এখন এই বয়সে, এখন যাদের বয়স 20, 25, 30, 35, তারা কিন্তু কলের গান দেখেন নাই। আমরা সেই কলের গান দেখছি, সেইভাবে চলতো। তারপরে আসলো কি ক্যাসেটের যুগ, ফিতা। এখন এখানে যারা অনেকেই আছেন বয়সে অল্প, তারা কিন্তু সেটাও দেখেন না। এক সময় 80-র দশকে আমাদের বাংলাদেশে যারা দুবাই থেকে আসতো, দুবাই কাজ করত, তারা দেশে ফিরে আসার সময় বিশাল সাইজের একটা রেকর্ডার কিনে আসতো, ট্যাপ রেকর্ডার, এবং বিশাল সাইজ থাকতো এবং বোঝা যেত যে তিনি বিদেশ থেকে এসেছেন। তো এই যে এখন কি কেউ রেকর্ডে গান শুনে, ওই ট্যাপ রেকর্ডারে গান শুনে? আর আগের পরের গান তো নাই, ট্যাপ রেকর্ডারও নাই। আর টেলিভিশন যদিও আছে, টেলিভিশন সবাই এখন হওয়ার কারণে সবাই ইউটিউবের মাধ্যমে তার নিজের পছন্দের গানগুলো শুনছি। তো এই পালাবদল হচ্ছে। 80-র দশকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বাংলা গানের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, সুমন এবং নচিকেতা পুরা গানের ধরনটাই পাল্টে দিয়েছে। তাদের এই কালজয়ী গান এবং গণমুখী যে গান, জীবনমুখী যে গান, এই গানের মধ্য দিয়ে ওই সময়ের যে গানের ধারাবাহিকতা ছিল সে টোটালি হচ্ছে পাল্টে দিয়েছিল। ঠিক একইভাবে বাংলাদেশেও কয়েকটি ব্যান্ড সঙ্গীতের দল হয়েছে 80-র দশকে। এই 80-র দশকের আগে ওইভাবে হয় না। 70-র দশকে কিছুটা শুরু হয়েছিল আমাদের ওই 70-র দশকে সোলস, এই সকল গান। কিন্তু 80-র দশকে এই প্রাধান্যটা আমরা পেয়েছি, মাইলস থেকে শুরু করে বর্তমান সময়ে। আরেকটা বিষয় আমার কাছে, আপনাদের কাছেও এই বিষয়টি মানে এক ধরনের প্রশ্নের মতোই রাখি। সেটি হচ্ছে আমাদের কিছু পুরনো দিনের গান এখন ফিউশন হচ্ছে, আধুনিক ছেলে মেয়েরা গাচ্ছে ফিউশনের মতো করে। এটা আমি নিজের ক্ষেত্রে আমি মেনে নিতে পারি না। আমি আজ থেকে 30-40 বছর আগে যে গানটি শুনেছি, সেই গানের যে মর্মবাণী, সেই গানের যে মর্মকথা আমাকে যেভাবে আন্দোলিত করেছে, ওই গানই, একই গানই বর্তমান যুগের ছেলে মেয়েরা গাচ্ছে ফিউশন করে, আমাকে কিন্তু সেটা সেভাবে টানছে না। এখন আমাকে টানছে না, এটা যেমন সত্য, কিন্তু আমার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা কি করছে, যাদের বয়স 15, 20, 25, তারা কি এই গানগুলো শুনছে না? তারা শুনছে। এখন আমার সাথে আমার ছেলের বিরোধ হচ্ছে। আমি যখন পুরোনো দিনের গান শুনি গাড়িতে বসে বা বাসায়, তখন আমার ছেলেরা বলে এই কি পেলপারানি গান শুনছো। তো এই যে সময়ের বিবর্তন, এই সময়ের ছেলেমেয়েরা কি ধরনের সঙ্গীত পছন্দ করছে, তাদের আশা আকাঙ্ক্ষাকে কিন্তু আমরা নাকচ করতে পারি না, একেবারে নেগেটিভ সেন্সে দেখতে পারি না। তাদের আশা আকাঙ্ক্ষাকে এই সময়ের সঙ্গীত চর্চার মধ্য দিয়েও প্রতিফলন ঘটাতে হবে। যেহেতু আজকের বিষয় যে পালাবদলের দিনে, সুতরাং সময়ের পালাবদলের সাথে আজকে আমি এই বয়সে এসে যে সঙ্গীত আমি পছন্দ করছিলাম, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম পছন্দ করছেন, তারা শুধু সেই গানই শুনছেন কানে হেডফোন দিয়ে। আপনি দেখবেন এখন বাসে, ট্রেনে যখন যাবেন, বিমানে যখন যাবেন, কানে হেডফোন লাগিয়ে এই বয়সের ছেলেমেয়েরা সমানে গান শুনছে। এবং কি গান শুনছে আপনি দেখতে পাবেন, রক গানই তারা বেশি শুনছে, সেই ইংলিশ মিউজিক বেশি শুনছে, বা বাংলা গানও সেই ব্যান্ড সঙ্গীতগুলো শুনছে। তো সুতরাং এই সময়টাকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। এই সময়টাকে স্বীকার করেই কিন্তু বর্তমানে যে ব্যান্ড সঙ্গীতের আসরগুলো হয়, সেখানে কিন্তু দেখেন হাজার হাজার ছেলেমেয়েরা সেখানে উপস্থিত হচ্ছে। আর ধরেন ধ্রুপদী ঘরানার যখন গান হয়, সেখানে কিন্তু তেমন দর্শক শ্রোতা থাকে না। হ্যাঁ থাকে, কিন্তু বয়সের ব্যবধান দেখবেন। এই যে বয়সের পার্থক্য, এটা যদি বর্তমান সময়ের যারা সঙ্গীত শিল্পী এবং যারা গান লিখছেন, উভয় অর্থে এটা এই সময়কে বিবেচনায় আনতে হবে।
আমাদের দেশে যদি গীতিকারের কথা বলা যায়, আমাদের নজরুল ইসলাম বাবু মারা গেছেন, আমার এলাকায় বাড়ি জামালপুর। অসাধারণ মানে দেশাত্মবোধক গানের ক্ষেত্রে আমি বাংলাদেশে তার তুলনীয় কাউকে মনে করতে পারি না। আবু হেনা মুস্তাফা কামাল নজরুল ইসলাম বাবুর চেয়ে সিনিয়র, কিন্তু আবু হেনা মুস্তাফা কামালের চেয়েও নজরুল ইসলাম বাবু অনেক অনেক বেশি দেশাত্মবোধক, আমাদের মাতৃভূমিকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে। হ্যাঁ, আমরা নজরুল ইসলাম বাবুর কথা ভুলে গেছি। তো এই পর্যায়ে আমি যেটা মনে করতে চাই, যে কবি নাসির আহমেদ এখানে উপস্থিত আছেন, বা আমরা যারা কবিতা লিখি, কবিদের কিন্তু এগিয়ে আসতে হবে গান লেখার ক্ষেত্রে। তাহলে আমার মনে হয়, আমার কাছে যেটা মনে হয়, যে সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু একটা দৈন্য দশা চলছে। এখন যারা শিল্পী তারা কিন্তু পুরোনো দিনের গান গেয়ে তাদের নাম যশ খ্যাতি অর্জন করছে, তাদের বলতে নতুন গান আসলে কিন্তু সেইভাবে না। এই যে এনটিভি আজ থেকে 15 বছর আগে, 10-12 বছর আগে যে কি গানের প্রতিযোগিতা শুরু করেছিল, ক্লোজ আপ ওয়ান। তো এই ক্লোজ আপ ওয়ানের মধ্য দিয়ে যে শিল্পীরা উঠে এসেছে, এখন আমরা সবাই যাদের নাম জানি, নোলক থেকে শুরু করে আরো অনেক অনেক শিল্পী, এই গানের শিল্পীদের তাদের নিজেদের গান কোথায়? আমাদের সামিন ইয়াসমিন, রুনা লায়লার মতো, বা আরো আরো বহু শিল্পী তারা জানেন, শাহনাজ রহমতুল্লাহ থেকে শুরু করে আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদি, সুবীর নন্দী, এই তাদের কণ্ঠের গানগুলো কিন্তু তারা গাচ্ছে। তাদের নিজস্ব কিন্তু গান খুব কম, এবং সেই গানগুলো হয়তো আমরা মনেও করতে পারি না তাদের কোন গানটা জনপ্রিয়। হয়তো এই সময়ের ছেলে মেয়ে যারা আছে তারা বলতে পারবে, কিন্তু আমি আমার বয়সে এসে বলতে পারছি না যে এই সময়ে যে যারা গান গাচ্ছে তাদের নিজস্ব গান কতটুকু জনপ্রিয়, কতটুকু আমরা মনে রাখি। আরেকটি বিষয় আমি অবতারণা করে আমি ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে যন্ত্র সঙ্গীতের আধুনিকায়ন। এই যন্ত্র সঙ্গীতের বদৌলতে এখন আমার মতো হেরে গলা, যিনি এক লাইনও এক ফুটাও গানও গাইতে পারি না, যন্ত্রের জাদুকরী প্রভাবে, যার কণ্ঠে কোনো গানই ভালো লাগে না সাধারণ কণ্ঠে, তিনিও কিন্তু এই যন্ত্র সঙ্গীতের বদৌলতে তার গানের কণ্ঠ আকর্ষণীয় ওঠে এই যন্ত্রের কারণে। ক্যারিওকার যারা, এবং বিভিন্ন অনুষ্ঠানে, এবং তারপরে আমি বলবো যে আমাদের বার কালচার যেটা আছে বাংলাদেশে, বার কালচারের যে ছেলে মেয়েগুলো গান গাচ্ছে, তারা কিন্তু এই ফিউশন এবং এই যন্ত্র সঙ্গীতের বদৌলতে তারা কণ্ঠশিল্পী। তাদের নিজস্ব কণ্ঠের কিন্তু কোনো দোদনা নেই, যন্ত্র সঙ্গীতের কারণে তারা আজকে কণ্ঠশিল্পী হয়েছে, এবং শুনতে কিন্তু খারাপ লাগে না, খুবই ভালো লাগে। আপনারা অনেকেই শুনছেন, দেখছেন। তো এই বিবেচনাগুলো আমি রাখছি, যে এই যন্ত্র সঙ্গীতের বদৌলতে কণ্ঠশিল্পী হয়ে যাওয়া, সঙ্গীতের চর্চা না করে সঙ্গীত শিল্পী হওয়া, এই বিষয়গুলো আমি কবি নাসির আহমেদ, গীতিকার, এবং হাসান মাহমুদের কাছে কিছুটা প্রশ্ন রেখে আমি আপাতত শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অনিকেত শামীম। অনেক বিষয়ের অবতারণা আপনার আলোচনায় উপস্থাপিত হলো, এবং নাসির ভাই যিনি বলতে চাচ্ছিলেন যে বেশ কিছু পয়েন্ট কিন্তু ফাইন্ড আউট করেছেন তার কথা থেকে। তো নাসির ভাইয়ের কাছে আমরা যাব, তার আগে আমাদের প্রিয় অগ্রজা নাজমুন্নেসা পিয়ারি আপা, তার নাম নয়, আমাদের সম্মানের কি বলবো সম্বোধন, শ্রদ্ধেয় নাজমুন্নেসা পিয়ারি দীর্ঘদিন যাবৎ ইউরোপ প্রবাসী, বিশেষত জার্মানিতে। ভ্রমণ তার প্রিয় অনুষঙ্গ। সুযোগ পেলে এই বয়সে দেখে বুঝবেন না পিয়ারি আপার বয়সটা কত। আমাদের আপনাদের তিনজনকে সমান করলে যে বয়সটি দাঁড়াবে, এটি তিনি ধারণ করেন, কিন্তু তার যে মননের জগৎ, ভাবনার জগৎ, যেটি নাসিবের ভাষায় চিরতারুণ্যে ভাস্বর, নাজমুন্নেসা পিয়ারি। ধন্যবাদ হাসান। শুভ অপরাহ্ন, উপস্থিত সুধীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় মানুষেরা। আসলে আমি খুব স্মৃতি কাতর হয়ে পড়েছি, কারণ আমি থাকি বার্লিনে। গত বছর এই সময়ে বাংলাদেশে অন্য পরিস্থিতি ছিল। আমার প্রিয় মানুষদের হারিয়েছি, দুজন জাতীয় অধ্যাপক, প্রফেসর আনিসুজ্জামান, প্রফেসর রফিকুল ইসলাম, হাবিবুল্লাহ সিরাজি, এই বাংলা একাডেমির
বিজি ছিলেন। আমার খুব মনে পড়ছে তাদের কথা এবং সেই গত 21শে ফেব্রুয়ারি উৎসবের কথা, সেই আলোকোজ্জ্বল দিনগুলো মনে পড়ছে। তাই আমি ক্ষমা চেয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং ফকির আলমগীর, সে একবার এসেছিল, টুরিস্ট ফেয়ার হয় বার্লিনে, সেখানে গান গিয়েছিল এবং বার্লিনের যে মেয়র, সে বাংলাদেশের স্টলে এসে থেমে গেছিল তার গান শোনার জন্য। তো সে আবারও আসতে চেয়েছিল, আমি বলেছিলাম নিয়ে যাব, কিন্তু সেও আর নেই। আর হাসানও জার্মানি ঘুরে এলো, কিন্তু সেই সময় আমি থাকলাম না। আর মানে হাসান যে কি আন্তরিক ভেতর থেকে আমি দেখি যে এই দেশে বসে কিভাবে ও চেষ্টা করে মানুষকে একসঙ্গে করতে, গানের অনুষ্ঠান করতে। তো সেই কথা থাক এখন তাহলে। আর গানের পালা বদলের কথা ভাবতে গেলে, আমি তো বিজ্ঞানের ছাত্রী, আমি জানি যে কোনো কিছু থেমে থাকে না, এটা বদলাবে, সময় লাগবে একটা রূপ নিতে। তো পালা বদলের কথা ভাবলে আমার যার কথা মনে হচ্ছে সে আমার বন্ধু সুমন কবি। সুমন আমার সঙ্গে চাকরি করেছে দুদিন বার্লিনে, এবং এত পরিশ্রমী সে বার্লিনে এসে আপনার চাকরিতে আসার আগে ভোরবেলা যেত একটা ইনস্ট্রুমেন্টের দোকানে, সেখানে গিটার শেখাতে, কারণ ও গানগুলো করতে চাচ্ছিল অন্যভাবে। আপনারা বলেন জীবনমুখী গান, জীবনমুখী গান করলে সুমন লেগে যায়। জীবনমুখী গান তো আগেও ছিল, আসলে তো ছিল, ডিজেনের গান, অমুকের গান, তখন জীবনমুখী ছিল না, আমরা তাকে কোনো নাম দেইনি। তো সেটাকে হয়তো একটা নাম দেওয়া হয়েছে। তো যাই হোক, সে তখন প্রতিদিন সকালে গিটার শিখতে যেত এবং তারপরে 9টার সময় অফিস করতো এবং বাড়ি ফিরে একটু টাইমে শুরু করতো। ওকে নিয়ে কলিগরা হাসাহাসি করতো। কিন্তু 3 বছর পরে ও যাওয়ার আগে গিটার বাজিয়ে এইসব গানগুলো আমাদের শুনিয়ে এলো, যে গানগুলো এসে এখানে ওকে একটা অন্য জায়গায় শীর্ষে তুলে দিল। এবং আমি জার্মানিতে যখন এখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয় বার্লিনে, সেখানে আমি নিয়মিত থাকি। আমার সুমন জগতের সঙ্গে একটা খুব অনেকদিন থেকে সক্ষতা এবং যোগাযোগ আছে। আমি যখন ছাত্রী ছিলাম তখন এখানে ফিল্ম সোসাইটির সদস্য ছিলাম। সেই জন্য বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে কলকাতা থেকে একটি তরুণ ছেলে, সে পুরস্কার পেয়েছিল। তো সে এসে বললো আমাকে, পিয়ারিদি, সুমনদা আপনার সেই গানটা, তোমাকে অভিবাদন প্রিয়তমা গানটা ওর জন্মদিনে গিয়েছে মাঠে গিটার বাজিয়ে, আর বলেছে এটা আমি গাইছি আমার বন্ধু পিয়ারির জন্য, লিখেছেন শহীদ কাজী। তো এইভাবেই দেখুন গানগুলো কোথায় পৌঁছে যায়। কিছুদিন আগে তাহসান এলো ফ্রাঙ্কফুর্টে, মানে সমস্ত এখন তো অনেক ছেলেমেয়েরা কিন্তু বাংলাদেশ থেকে জার্মানিতে পড়াশোনা করতে যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে এখানে খুব কম খরচে পড়াশোনা করা যায়। 2011 সালে যখন জার্মান প্রেসিডেন্ট এসেছিলেন, আমি তার সঙ্গে সাংবাদিক হিসেবে এসেছিলাম, সেই সময় উনি বলে গেলেন যে আপনারা আসুন, জার্মান ভাষায় আপনাদের কষ্ট হবে, আপনারা জার্মানিও করতে পারেন, ইংরেজিও করতে পারেন, আমাদের ইউনিভার্সিটির দুয়ারগুলো আপনাদের জন্য খোলা। আমি যখন গেছিলাম সেই সময় কিন্তু এরকম ছিল না, সেই বাংলাদেশ থেকে কেউ যেতে পারতো না, সবাই আমেরিকা যেত। এখন অনুষ্ঠান করলে হল ভরে যায়, এত তরুণ ছেলেপেলেরা আছে। তা আমি আশাবাদী, আমার মনে হয় পালা বদল যেটাই হোক, মানে একটা কিছু হতে সেটা একটা ট্রানজিশনাল পিরিয়ড থাকে। এখন যেটা সেটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, এটা নিশ্চয়ই একটা রূপ নেবে। তবে সবচেয়ে বড় কথা যেটা বলতে চাই, মানুষের পরিশ্রমী হতে হবে। জার্মান ভাষায় একটা কথা আছে, ইন্ডাস্ট্রিয়াস, মানে পরিশ্রমী। আমি কিন্তু আমার পরিশ্রমের জন্যই টিকে আছি। আমি যখন জার্মানিতে চাকরি নিয়ে যাই তখন আমি রেডিওর কর্মী হিসাবে গেছি। আমি রেডিওতে কাজ করতাম না, ওরা পরীক্ষা নিয়েছে, পরীক্ষায় আমাকে নির্বাচন করেছে, একটা ভয়েস টেস্ট, ট্রান্সলেশন আর লেখার টেস্ট দিয়েছিল। আমি ওখানে যে রেডিওতে কাজ করার পাশাপাশি কিন্তু আমি দেশের পত্রিকায় লিখতাম, নিয়মিত ইত্তেফাকে লিখতাম, ইন্ডিপেন্ডেন্টে লিখতাম। আমার সহকর্মীরা কেউ কিন্তু তা করেনি। 3 বছর পরে যখন আমার কন্ট্রাক্ট শেষ, তখন আমাদের ডাইরেক্টর জেনারেল, নতুন ডাইরেক্টর জেনারেল এলেন। তো উনি একটা খোলা চিঠি দিলেন 30টা ভাষায়, যার যার ভাষায় প্রোগ্রাম সম্পর্কে লিখতে। আমার তখন কন্ট্রাক্ট শেষ, 3 মাসের ভিসা আমার আছে, আমি বাড়িতে। হঠাৎ ডাইরেক্টর জেনারেলের ফোন এসছে অফিস থেকে, আমি তো অবাক। তখন সেক্রেটারি বলছে আপনার সঙ্গে কথা বলতে চান। তখন আমি গেলাম, উনি বললেন আপনার তো কারোর সঙ্গে চুক্তি ছিল না, রেডিও বা নিউজ পেপার, আপনার চাকরিটা অটোমেটিকলি মানে পার্মানেন্ট হয়ে যেত আপনি যদি চাইতেন। কারণ আমি তো জানি না, আমি কারোর সঙ্গে কথা বলিনি। তখন উনি বললেন আপনাকে আমি ডেকেছি এই জন্য যে বিভিন্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে বিভিন্ন ক্লাবের শ্রোতারা লিখছে নাজমুন্নেসা পিয়ারির কণ্ঠ কেন শুনি না, তার লেখা পত্রিকায় দেখি। এই দেখুন আমার পরিশ্রমটা কি কাজে দিল। আমি কিন্তু তখন আমার দেশে চলে আসতে হতো, কিন্তু আমি এই সুযোগটা পেলাম। আমি চিরকাল প্রচুর পরিশ্রম করি, সেই জন্য এই যে সুমন এত দূর এসছে কীভাবে,
সুমন পরিশ্রম করেছে বলে, সুমন ধ্রুপদী সঙ্গীতকে মূল্য দিয়েছে বলে, সে সঙ্গীত চর্চাকে এখনো ধরে রেখেছে বলে আমাদের যেরকম তাহসান এসেছিলেন এবং আরও অনেক তরুণ গায়করা আছে, তারা যেখানেই গাক না কেন, ফেসবুকের জন্য যেখানেই যাক না কেন, কিন্তু ভেতরের যে চর্চাটা, সেই চর্চাটা যদি ধরে রাখে তাহলে আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। ধন্যবাদ। কানাডা প্রবাসী আমাদের আরেক অগ্রজা কবি ফেরদৌস নাহার, যদি ভুল না হয়, ফেরদৌস আপাকে একটু সামনে আসার জন্য অনুরোধ করবো। আসন খালি আছে, আপনি যদি অনুগ্রহ করে আসেন। যে সমস্ত দর্শক শ্রোতা পেছনে আছেন, গেটের সামনে দাঁড়িয়ে আছেন, অনেক আসন খালি। যদি আপনাদের আমাদের এই সেশনটা ভালো লাগে, সোজা আসেন, আপা একদম সোজা চলে আসেন। সামনে অনেকগুলো আসন ফাঁকা, আপনারা বসতে পারেন। আমরা আমাদের বিদগ্ধ আলোচকদের কথা আমরা শুনছি। পালাক্রমে পালাবদলের গান নিয়ে এবার পালাক্রমে আলোচনার জন্য দ্বারস্থ হচ্ছে আমাদের প্রিয় অগ্রজ, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, কলামিস্ট, সাংবাদিক কবি নাসির আহমেদ, যিনি বাংলা একাডেমি পদকপ্রাপ্ত। প্রিয় কবি নাসির আহমেদ। ধন্যবাদ হাসান, ধন্যবাদ সুধী মণ্ডলী। শুভ সন্ধ্যাই বলা যায়, সন্ধ্যা হয়ে আসছে। শুভ সন্ধ্যা। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাটা হলো আজকে, এবং যে আলোচনা বাংলা গানের যে বিবর্তন, সেই বিবর্তনের সঙ্গে দিন বদলেরও একটা ব্যাপার আছে। যে 60-এর দশক, যেটি মানে অনিকেত স্বামী একেবারে বিশদভাবে বলেছেন, সেই জায়গাটাকে থেকে আমরা যদি দেখি বিবর্তন ঘটবে, সেটা কোথায় না বিবর্তন ঘটেছে। দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থা, দেখুন যে আমাদের মানে সারা বাংলাদেশের মানুষের একটা মাত্র বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়। 60-এর দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং 70-এর দশকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকে কত বিশ্ববিদ্যালয়, আর প্রাইভেটগুলি তো বললামই, এটা বেসরকারিগুলি বললাম না, শুধু সরকারি দেখেন কত। এটা বিবর্তন, এটা কালের বিবর্তন, যুগের বিবর্তন। কিন্তু বিবর্তন দুই রকম, একটা নেতিবাচক, একটা ইতিবাচক। এখন শামীম যে প্রশ্নটা তুলেছেন, যে আমাদের যে লোকায়ত সুরের যে গানগুলো, সাইমরানও বলেছেন যে সেটা ছিল লোকসঙ্গীতের সঙ্গে আধুনিক গানের দূরত্ব অতীতে ছিল, 60-এর দশকে ছিল, 70-এর দশকেও ছিল, কিন্তু এখনো আছে। কিন্তু এই থাকার ব্যবধানটা কোথায় আছে, আপনারা যারা গান শোনেন, যারা একটু সচেতন, তারা অনেক ভালো করে বলতে পারবেন। আমি গানের সঙ্গে যুক্ত 50 বছরের অধিক। 70 সালে আমি আমার গানের পাণ্ডুলিপি পাঠিয়েছিলাম রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে, 70 সালের ফেব্রুয়ারি মাসে, এবং উত্তর পেয়েছিলাম নভেম্বর মাসে, যখন নির্বাচনের মানে সরগরম নির্বাচন সামনে, 7ই ডিসেম্বর নির্বাচন। তো সেই সময় থেকে যদি ধরি, আমি গানের শ্রোতা 60-এর দশকের 65-66 থেকে স্কুল, হাই স্কুল থেকে আমি গান শুনি, এবং এই শোনার মধ্যে দিয়ে আমি দেখেছি আমার যে সমস্ত গান আমার ভালো লাগতো, কিছু কিছু গান আছে এখনো ভালো লাগে, পুরনো হয়নি। যেমন শিপ্রা বসুর একটি গান শুনেছিলাম, অনুরোধের আসর। তখন প্রতি রবিবারে অনুরোধের আসর হতো আকাশবাণী কলকাতা থেকে, এবং ঢাকা থেকে ভোলা, বরিশাল থেকে, আমি ভোলায় ছিলাম 70 পর্যন্ত। তো সেখান থেকে আমরা শুনে অনুরোধের আসরের গান এখনো মনে করি। আমি মাঝে মাঝে ওই ইয়ে থেকে, আপনার ইউটিউব থেকে বার করে আমি শুনি। তো যে গান, ভালো গান, তা চিরকালীন। আধুনিক কবিতার নাম নিয়ে আপনি ছন্দহীন যা খুশি তা লিখবেন, সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে। তাহলে মাইকেল কি আধুনিক না? 100 বছর আগে যারা লিখেছেন তারা আধুনিক না? তাহলে আমি কেন এখনো বিহ্বল হয়ে উঠি যখন বলি, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবদামি অবহেলা। এই যে মাতৃভাষার প্রতি যে প্রেম, এ তো পুরোবার নয়, এবং ছন্দের বলে তো সেটা বাসি হয়ে যায়নি। তাই তো রবীন্দ্রনাথ আধুনিক নন। কিন্তু রবীন্দ্রনাথ কি আজকের আধুনিকতম তরুণ কবিটির চেয়ে কোনো অংশে কম আধুনিক? আজকে নারী জাগরণের জন্য এত মিছিল মিটিং হচ্ছে। রবীন্দ্রনাথ তো চিত্রাঙ্গদা নাটকে সেই কবে বলেছেন, নারী নহি, দেবী নহি, নহি আমি সামান্য রমণী, আমি চিত্রাঙ্গদা। এই যে নারীর ব্যক্তি সত্তাকে জাগিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ। নারী জাগরণের পথিকৃতদেরও আগে। তা আমি সেই জন্য বলছি যে বিবর্তন ঘটবে, কিন্তু সেই বিবর্তনটা যেন ঐতিহ্যকে ধারণ করে আনে। আপনি যদি
ঐতিহ্যকে যদি মনে করেন যে আপনার প্ল্যাটফর্ম, আপনি এখানে একটা ভবন বানাবেন 10 তলা, আপনাকে অন্তত 20 ফিট মাটির নিচে আপনাকে যেতে হবে। যেটা বিছাবে সেটা ঐতিহ্য, সেটা ইট। ওই ঐতিহ্যের উপরে প্রাসাদটি উঠবে আধুনিকতা, সেটি মোগল আমলের প্যাটার্নের হবে না, সেটি হবে মোস্ট মডার্ন। এখন ফ্রান্সে যেরকম বা আমেরিকায় যেরকম বা ইউরোপে যেরকম, সেই প্যাটার্নে বাড়িতে হবে। বাংলা গানের ক্ষেত্রে যে গানের বাণী, যেটি নিয়ে অনেকে দুঃখ করেছেন, সাইম রানো তার আলোচনায় শুরুতেই বলেছেন যে গানের বাণী কেন সেই সৌন্দর্য নিয়ে হবে না। আপনি দেখেন সুমনের গান, গানের কবিতা, আমি কোথাও আমি নিজেকে গীতিকার বলি না, আমি গানের নিচে সাইন করে দিই গানের কবিতা নাসির আহমেদ, সুর ও সঙ্গীত রচনা অমুক সুরকার। যেমন এবার বিশেষ গীতি আলেখ্য পেয়েছি বাংলাদেশ বেতারে, সুজয় শ্যাম স্বাধীন বাংলা বেতারের বিখ্যাত শিল্পী, উনি সুর করবেন। আমি ওইভাবে লিখেছি সঙ্গীত ও সুর রচনা, সুরটাও একটা সৃষ্টি। সুর রচনার যখন প্রশ্ন আসলো, এই যে বিবর্তনের কথাই বলছি, যে আজকে কি ওই যে শামীম বলল যে আমি নিজেও জানি গান গাইতে পারে না, গলা নাই, কিন্তু মেকানিক্যাল ভয়েস করে তারা গান গাইছে। কেন গান গাইতো? গান তো সাধনার জিনিস, গান তো শিল্প। যদি আপনি তাকে শিল্প বলেন, তার জন্য সাধনা চাই। এবং আমি, আমার সৌভাগ্য, আমি রেডিওতে এনলিস্টেড হয়েছিলাম 1979 মে মাসে এবং টেলিভিশন 1980 সালে। সেই থেকে গত 42 বছর আমি হাজার খানের গান লিখেছি। বাংলাদেশের লিজেন্ড সবার সঙ্গে আমি গান করেছি, যেমন ধরেন আমাদের সমর দাস, দেবু ভট্টাচার্য, আব্দুল আহাদ, ওস্তাদ কাদের জামিরি, মীর কাসিম খান, দেবু ভট্টাচার্য, খন্দকার নুরুল আলম, সবার সঙ্গে ইনক্লুড শেখ সাদি খান পর্যন্ত, মানে অন্য যারা আছেন সবাই, অনুপ ভট্টাচার্য। আবার আরেকটি জায়গা দেখেন, আমাদের নতুন শিল্পীদের এটা মনে রাখতে হবে, পালাবদল ঘটবে, নতুন দিনের গান আমরা ব্যান্ড শুনবো। আমরা কি মাইলস শুনিনি? মাইলসের যে মেলোডি, তারা তো আমাদের ঐতিহ্যকে নিয়েই মেলোডিটা ব্যবহার করেই তারা ড্রাম বিট, হাই বিটের উপরে গান করেছে ইউরোপিয়ান প্যাটার্নে। আমরা শুনেছি, কারণ ওর মধ্যে ওই ঐতিহ্যের ওই প্ল্যাটফর্মটা ছিল, যেটার উপরে গানটা দাঁড়িয়েছিল, যে কারণে মাইলসের গান এখনো আমরা শুনি। এরকম আরো আমি অনেক সংগঠন, সোলসের কথা বলতে পারি, সোলসের গান। হ্যাঁ, না, আরে ফেরদৌস নাহার কবি, প্রবাসিনী। আমি কেন বলছি, দেখি না, সারা বছর একবার দেখি না, আমাদের মানে অল্প ছোট বয়সে কিন্তু বন্ধুর মতো। আমি যখন সাহিত্য সম্পাদক ছিলাম, জনকণ্ঠে, দৈনিক বাংলায়, সমকালে সবসময় আমার দেখা দিত। ফেরদৌস নাহারের কাছ থেকে আমরা একটু প্রতিক্রিয়া শুনবো এই অনুষ্ঠানে। তা আমি যাদের কথা বললাম, এই যে সুমন কবির যার কথা পিয়ারি ভাবি বললেন, উনি কেন বিশিষ্ট, আধুনিক হয়েও বিশিষ্ট, এবং প্রবীণদেরও ভালো লাগে তার গান, নবীনদেরও ভালো লাগে। আমাদের দেশে আমি মনে করি রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, ডিএল রায়ের গান, এই সমস্ত গানের নবায়ন, মানে নতুন করে এই প্রজন্মের উপযোগী করে প্রেজেন্ট করা দরকার। এবং সেটার মধ্য দিয়ে আমি মনে করি যে তরুণদের কাছেও এদের গান গ্রহণীয় হবে। এবং আরেকটা কথা আমরা মনে রাখবো যে আমাদের লোকগান, মরমী গান, এই সমস্ত গান আমাদের ঐতিহ্য, তাকে আধুনিকায়ন করা যাবে কিভাবে? যন্ত্র অনুষঙ্গ আধুনিক করে, গায়ন রীতিতে আধুনিকতা এনে। আপনি দেখবেন যে আমাদের যে ফোক, যারা গ্রামে যারা গাইতেন, তাদের অনেক গান আমাদের ব্যান্ড শিল্পীরা শহরে নিয়ে এসছেন এবং সেগুলি গ্রহণযোগ্য হচ্ছে। আপনি বেশি দূরে না, করিম শাহী তো মানে অপরিচিতই ছিল। শাহ আব্দুল করিমের কথা বলছি, আমরা করিম শাহী বলি, কারণ ওনাকে আমি এনেছিলাম, ঢাকার প্রথম জাতীয় বাউল মেলা করেছিলাম, তার সংগঠক, প্রধান সংগঠক ছিলাম আমি আর প্রয়াত কর্নেল নবী খান বিক্রম। আমরা রমনা বটমূলে 3 দিন 3 রাত সারা বাংলাদেশের 600 বাউলকে দিয়ে গান করিয়েছিলাম এবং সেটি আলোড়ন সৃষ্টি করেছিল। বিবিসি, সিএনএন থেকে প্রচার হয়েছিল, বাংলাদেশের সব পত্রিকা ব্যাক পেজে ছিল। করিম শাহী তখন গান গিয়েছিল, শাহ আব্দুল করিম, কেউ তাকে ওইভাবে চিনত না। মহিন শাহ, বিখ্যাত লালন সাধক, তার আশ্রমে তিনি এসেছিলেন, তারা গান করেছেন। নগরীর তরুণরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে পড়েছে রমনা পটমূলে তাদের এই গান শোনার জন্য। সেই করিম শাহকে আবিষ্কার করেছেন যিনি, অকাল প্রয়াত কণ্ঠশিল্পী আমাদের স্নেহভাজন সঞ্জীব চৌধুরী, কবি, সাংবাদিক।
এই সঞ্জীব গিয়েছিল গাড়ি চলে না চলে না, বাপ্পাকে আমি স্মরণ করি। বাপ্পা মজুমদার দেখেন, মানে পরবর্তী প্রজন্মের 50, 60, 70-এর দশকের না, একেবারে 90 দশকের শিল্পী। তার বাবা বারিন মজুমদার বিখ্যাত সাধক, কিন্তু তিনি কি করলেন, নবায়ন করলেন সুরে, এবং বাপ্পার গান বিপুল জনপ্রিয়। জুলফিকার আছেন, বিপুল জনপ্রিয় তার অনেক গান। কিভাবে করেছেন তারা, তার তরুণ প্রজন্মের উপযোগী করেছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যা কিছুই করেন, গান কিন্তু চর্যাপদ থেকে গানের জন্ম। মনে রাখতে হবে 1000 বছরের অধিক কাল আগে চর্যাপদের প্রত্যেকটি পদ গান, সেখানে রাগ লেখা আছে, কোন রাগে কোনটা গীত হবে। সেই মধ্যযুগের গীতি কবিতা ধরে, এই যে মানে পদাবলী ধরে, সবই কিন্তু গান। এবং রবীন্দ্র নজরুল যুগের যত কবি, প্রধান কবিরা গান লিখেছেন। এবং আমাদের আহসান হাবিব, শামসুর রহমান, ফরুক আহমেদ, আবুল হোসেন, 40-এর দশকের কবিদের কথা বলছি, প্রত্যেকে গান লিখেছেন। এবং স্বামী একটা চমৎকার কথা বলেছেন যে কবিদের হাত দিয়েই প্রকৃত ভালো গানগুলি হয়। নজরুল ইসলাম বাবু কবিতার বই নেই, কিন্তু তিনি কবি। মোহাম্মদ রফিকুজ্জামানের কবিতার বইও আছে, এবং তিনি অসামান্য প্রতিভাবান গীতি কবি, এবং জনপ্রিয় অসংখ্য গান তিনি লিখেছেন। একজন জীবন্ত কিংবদন্তি আমি তাকে মনে করি। নজরুল ইসলাম বাবু জীবন্ত কিংবদন্তি ছিলেন, আমার বন্ধু ছিলেন, একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি। অকাল প্রয়াত মুক্তিযোদ্ধা, শুধু সবকটা জানা না কেন, তার অসংখ্য গান আছে, যেটা ধরি তার মধ্যেই কবিতা। আর রেল লাইন বহে সমান্তরাল, দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল, অর্থাৎ মিলন কখনো হবে না, সমান্তরালের শেষ প্রান্ত যাবে। এ তো সাধক না হলে লেখা যায় না। তো এই সাধক যিনি, কিন্তু দুর্ভাগ্য আমাদের এখন সবাই গীতিকার, যে ছন্দ জানে না সেও গীতিকার। আরে মিল না দিলেও একটা ছন্দ আছে, সেটা মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত। এই ছন্দটা জেনে আগের কবিরা গান লিখতেন। সেই জন্য ওইসব গানের মধ্যে যেমন থাকতো উপমা, তেমন থাকতো অলঙ্কার। কেন সুমনের গীত যে গানগুলি আমরা শুনি, কিংবা ধরেন ওই যে অঞ্জন দত্তের গানগুলি, কবিতা নয় কি? অন্তমিলেরও কবিতা, আবার মিলহীনও অসাধারণ সব কবিতা, ব্যঞ্জনময় কবিতা। তা আমি সেই জন্য বলছি, আমাদের তরুণ প্রজন্মকে আমাদের ঐতিহ্যের দিকে ফিরিয়ে নেওয়ার জন্য যেটা করতে হবে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ বিশেষ চিন্তা ভাবনা করতে পারে কি করা যায়, মানে সংস্কৃতি মন্ত্রণালয় চিন্তা করতে পারে কি করা যায়। এবং ধর্মান্ধতা, ধর্মানুরাগকে আমি পছন্দ করি, আমি নিজে নামাজ পড়ি, কিন্তু আমি ধর্মান্ধতাকে ঘৃণা করি। মানে গান গ্রামে গঞ্জে আমরা শুনেছি, স্বামী বললেন যে শুধু হিন্দুরই না, মুসলমানদেরও গান শুনেছি। স্বাধীনতার আগে আমি আমার ভোলায়, একটা অখ্যাত শহর, সেই ভোলায় যেমন আমরা গান শুনেছি। অনেক মুসলিম বাড়িতেও স্বাধীনতার পরে 72 থেকে 75 পর্যন্ত, এই হাসান সাক্ষী, আমরা হেঁটে গেলে 3টা বাড়ি পরে, হয় সকালে ভোরবেলা বাড়িতে সারগম করতেছে, গলা সাদা হচ্ছে, অথবা সন্ধ্যার আগে আগে বিকেলবেলা, একেবারে শোনাই যেত। কিন্তু 75 পরবর্তীকালে মৌলবাদ, জঙ্গিবাদ যেভাবে মাথা চারা দিয়ে উঠেছে, সঙ্গীতের বিরুদ্ধে খড়গহস্ত এখন মোল্লা। এবং গ্রামে যাত্রাপালা হলে সেটা ভাঙার জন্য মসজিদের ইমাম টিমাম নিয়ে জামাতিরা লাঠি হাতে ওই মঞ্চে হামলা করে। আমাদের এইসব ঐতিহ্য আমাদের তরুণ প্রজন্মকে জানাতে হবে। তারা ইংরেজি গান শোনে, তাদেরকে অনুরোধ করবো তারা বাংলা গানও শুনবে, কিন্তু ওই সুরে ওই প্যাটার্নে থাকতে হবে, যেটা বাপ্পা করেছে বলে বাপ্পার গান তরুণ তরুণীরও শোনে। আমি আর কথা বাড়াবো না। আজকের এই বিষয়টি অত্যন্ত চমৎকার বিষয়ের অবতারণা হয়েছে, এই নিয়ে সারাদিন আলোচনা হলো, শেষ হবে না। আমি বাংলা গানের বিবর্তনকে অভিনন্দিত করি এবং চাই ঐতিহ্যের ধারাবাহিকতায় যেন নতুন কিছু সৃষ্টি হয়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ নাসির ভাই। আমরা একটু অন্যদিকে টার্ন নিই, একটু অডিয়েন্সে যাই। একটু আগেই আমাদের এখানে এসে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় কবি সজ্জন ফেরদৌস নাহার। শ্রোতা হিসেবে নয়, একজন কবি হিসেবে আমরা তার থেকে একটু প্রতিক্রিয়া প্রত্যাশা করছি। যদি আপনি আসেন প্লিজ, খুশি হব। কবি ফেরদৌস নাহার। আচ্ছা কিছু যদি বলতেই হয় তাহলে ঠিক আছে, সামনাসামনি বলি।
সেটা হলো যে আমি আসলে অনেক দেরি করে ঢুকেছি, আমার ধারণা ছিল না যে কখন শুরু হয়ে যাবে। আমি গানের উপর একটু শুনতে চেয়েছিলাম, দীর্ঘদিন আমি গান নিয়ে কাজ করেছি বলে, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি যে আমি ওই মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো বলবো। আমি অ্যাকচুয়ালি না এসোকে আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাই সেটা হলো যে গানের আধুনিক গান আমি বরং এখান থেকে বসে বলি, সেটাই ভালো হয়। আমি একটা সময় দীর্ঘদিন মাইলসের সাথে কাজ করেছি। মাইলসের শাফিন আহমেদ, মাইলস যখন প্রথম বাংলা সিডি বের করে, ওরা তো ইংরেজিতে লিখতো, ইংরেজি গান করতো, সেই সময় এই গানগুলো সুর করেছে এবং খুব বিখ্যাত প্রথম সিডিটাই হিট ওদের। ক্যাসেট, সেই সময় ক্যাসেট ছিল, সেটা হলো প্রত্যাশা, এই পাহাড়ি মেয়ে, প্রথম প্রেমের মতো, সে কোন দরদিয়া, জ্বালা জ্বালা, এই টাইপের অনেক গান আমার হাত দিয়ে লেখা হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাই, আজকের যে পালাবদল, ওটা একটা পালাবদল ছিল, একজন কবির জীবনেরও পালাবদল ছিল। আর হলো ওরা ইংরেজি গান করতো, সেখান থেকে বাংলা গানে ওরা নিজেদেরকে ফিরিয়ে আনলো, সেটাও পালাবদল ছিল। শাফিন আহমেদ, হামিদ আহমেদ হলো বিখ্যাত সুরকার কমল দাশগুপ্ত এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের সন্তান। কাজে তাদের যে অবদান বাংলা ব্যান্ড সঙ্গীতে আছে সেটা হলো একদম গ্লোরিয়াস এবং ডিফারেন্ট, এবং সেই ডিফারেন্সের সাথে আমার একটা প্রচণ্ড সাযুজ্যপূর্ণ অবস্থান তৈরি হলো। এবং যে পরপর আমি 3টা ক্যাসেটে কাজ করেছিলাম। আজকের পালাবদলের কথাগুলো শুনতে পারলে আমার অনেক ভালো লাগতো। আমার দুর্ভাগ্য আমি শুনতে পারিনি প্রথম দিকে, তবে নাসির ভাইয়ের কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। নাসির ভাই ঠিকই বলেছেন যে তোমরা যারা ইংরেজি গান শোনো না, অসুবিধা নেই, তোমরা তার সাথে সাথে বাংলা গানগুলো যদি একটু শোনো তাহলে জানবে যে আমাদের এই ভাষার যে মাধুর্য সেটা যে কত সুন্দর, এটা ভাবাই যায় না। আর একটা কথা, ভাষা শিখতে গেলে না ভাষাটা শুনতে হয় বারবার। আমরা তো কিছুই বলতেও পারি না এখন, আমাদের বাড়ির ছেলেও তো এখন বাংলা বলতে চায় না, কিন্তু এটা আমার সহ্য হয় না, কিন্তু আর কিছু করার থাকে না। কিন্তু আমি বারবারই বলি, গান শুনতে গেলে, ভাষা বলতে গেলেও সুন্দর করে অনেক কিছু শুনতে হয়। কবিতা তো শুনতে হবে, তার যদি নাও শোনো অন্তত গানগুলো শোনো। আর একটা কথা, গীতিকারের নামগুলো অনুসন্ধান করতে চেষ্টা করো তোমরা। আমরা কিন্তু কখনোই গীতিকার আর সুরকারের নামগুলো জানতে চাই না, আমরা কেবল পয়েন্ট আউট করে শিল্পীকে চিনি কিংবা ব্যান্ড সঙ্গীতকে চিনি, কিন্তু এর পিছনে কাদের শ্রম, কাদের লেখা, কাদের সুর, এগুলো আমরা কেউ কখনো জানতেও চাই না। সেই জন্য আমি অনেক বেশি আগ্রহ হারিয়ে ফেলেছি গীতিকার হিসাবে। কিন্তু যা আমি লিখে গেছি, আমার মনে হয় মাইলসকে অনেক কাল বাঁচিয়ে রাখবে যে গানগুলো, তার ভিতরে আমারও কিছু অবদান আছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বললো তো, তুমি খেয়াল করোনি? হ্যাঁ, থ্যাংক ইউ ফেরদৌস নাহার। আমরা আরেকটু লিপ্ত হলাম, এটা আমাদের বাড়তি প্রাপ্তি। আমি মাইক্রোফোন দিচ্ছি সাইমনের কাছে। আমি সঞ্চালকের কাজটি একটু করছি, কারণ কি এখানে আমাদের আরেকজন বিদগ্ধ এবং বিখ্যাত লোক রয়েছেন। আমি গত বছরের অগাস্টে আমার পর্তুগালে আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করেছিলাম। সেখানে মোস্তফা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। তিনি লিসবন এর নোভা ইউনিভার্সিটির একজন স্কলার এবং পাশাপাশি সেতার বাদক এবং নজরুল সঙ্গীতের তিনি পর্তুগিজ ভাষায় এবং আমাদের আরও অনেক সঙ্গীত আছে, সেগুলো বাংলা গান আছে, সেগুলোকে পর্তুগিজ ভাষায় তিনি করে পারফরমেন্স করেছেন, মাঝে মাঝে আমি দেখতে পেয়েছি। তো একটু আমি সঞ্চালকেরই কথায় ওর সুরেই বলছি যে আপনি যদি একটু শেয়ার করেন যে পালাবদল আমরা এতক্ষণ ধরে বাংলাদেশ শুনলাম, মুস্তফা আনোয়ার, হ্যাঁ আমি আনোয়ার শব্দটা একটু কনফিউজ হচ্ছিল, মোস্তফা ভাই হিসেবে জানি, ফেসবুকে আমার বন্ধু। তা আমি একটু জানতে চাচ্ছি যে মানে সমগ্র ইউরোপেও তো পালাবদল হচ্ছে এবং সেখানে যে একটা বিবর্তন বলতে সে রেনেসান্স থেকে ব্যারুক হয়ে, ক্লাসিক্যাল হয়ে, রোমান্টিক হয়ে, নিউ ক্লাসিক্যাল হয়ে, হ্যাঁ তারপরে বর্তমান সময়ে যে 20th সেঞ্চুরি মিউজিক, অথবা সেই স্ট্রাভিন্সকি আপনি শুনেছেন কিংবা আলবার্ট বার্গ শুনেছেন, এই যে পালাবদলের জায়গা থেকে ইউরোপ কিভাবে দেখছে আর আমাদের দেখার দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যটা কোথায় একটু শেয়ার করেন।
আমাকে বিপদে ফেলে দিয়েছেন উনি একটা। আমি নিজে পেশাগতভাবে একজন বিজ্ঞানী, আমি পদার্থবিজ্ঞানের ছাত্র, আমার ল্যাবরেটরিতে বেশিরভাগ কাজকর্ম, সঙ্গীতটা আমার প্যাশন, কিন্তু এটিকে আমি প্রফেশন নেইনি। যেটা যারা সঙ্গীত নিয়ে কাজ করেন তারা জানেন, তাদের পক্ষে এই ভাত মিলতো না। হ্যালো, গান করে ভাত পাওয়া যায় না, শুদ্ধ গান, বিশুদ্ধ গান এবং ভালো গান করলে। আমি আমার কথা বলবো না, একটা ইম্পর্টেন্ট কথা বলি। 80-র দশকে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, আমার শ্রদ্ধেয় কবি নাসির আহমেদ থেকে শুরু করে এখানে আসেন হাসান মাহমুদ সাহেব, ওনারা জানেন। ওই সময় কিন্তু আমার মনে হয় বাংলাদেশে ভালো গান হয় যখন আমরা খুব বিপদে থাকি। স্বাধীনতার মুক্তিযুদ্ধের সময় আমরা ভালো গান করেছি, 60-এর দশকে যখন আমরা বিপ্লব করেছি পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে, তখন আমরা ভালো গান লিখেছি। ভারত ভাগের সময় যখন ভাগ হয় তারও আগে সলিল চৌধুরীরা গান করেছেন। সমস্ত পালাবদলের গান কিন্তু দেখুন, মানুষের গান, মানুষের কথা, মানুষের জীবন যে গানে এসছে সেই গানই গান হয়েছে। এবং সেটা দেশভাগের সময় আমরা দেখেছি সলিল চৌধুরী এবং IPTF, ইন্ডিয়ান যে আমরা জানি যে থিয়েটার ছিল বিখ্যাত, কলিম শরাফি থেকে শুরু করে গুণী মানুষরা ছিলেন সেই প্রোগ্রামে। তারপরে আমরা মুক্তিযুদ্ধের আগে আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের পরে আবার নতুন বাংলাদেশ গড়ার সময় আমরা অনেক নতুন গান পেয়েছি। আবু হেনা স্যারের কথাটা আমি বলবো, আমার শ্রদ্ধাভাজন গুরু, বাংলা গানের অবিসংবাদিত একজন কিংবদন্তি, ওনার সাথে আমার খুব ঘনিষ্ঠতা। ওনার ছেলে সুজিত মোস্তফা আমার গুরু, সঙ্গীত গুরু। আমরা 80-র দশকে ওনার বাসায়, উনি যখন প্রথম স্ট্রোক করলেন, বাসায় আমি কয়েক ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছিল। আমার ওই প্রথমবার আমি কিছু কিছু গান লিখতাম, আমার গান সুজিত দা সুর করলেন। ওনার বাবা বলতে, তুমি শুরু করেছো, তুমি শুরু করতে জানো? সুজিত দাকে বললেন, তো বাবা ও ফিজিক্সে পড়ে, ও একটা গান লিখেছে, তুমি দেখবা। তো আপনি কি গান লিখেছেন দেখান তো। দেখে বললে, আপনি এত ভালো গান লিখেছেন। এরপরে উনি শুরু করলেন বলতে বাংলা গানের বিবর্তনের সমস্ত ধারা, সেই চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগ, তারপরে এই রবীন্দ্রনাথ নজরুলের যুগ, তারপরে আধুনিক যুগ। একটা কথা উনি বলেছেন, আজকে শ্রদ্ধেয় কবি নাসির আহমেদ বলেছেন, একেবারে প্রথম কথা বলে, দেখুন ভালো গান হতে হলে সেটি প্রথমত উত্তম কবিতা হতে হবে, এটা 1 নম্বর শর্ত। তারপরে সুর, সঙ্গীতায়ন, শিল্পীর সেগুলো তো সবই রয়েছে, কিন্তু প্রথম কথা একটি ভালো কবিতা হতে হবে। এখন ভালো কবিতার সংজ্ঞা কি, এটা বেঁধে দেওয়া মুশকিল। সেই আয়েশা আক্তারের চুল, খোলা চুলের মতো। আয়েশা আক্তারের খোলা চুল, কবি আল মাহমুদের বিখ্যাত কবিতা। আয়েশা আক্তারের খোলা চুল হলো কবিতার সংজ্ঞা। কবিতাকে সংজ্ঞায়িত করা খুব মুশকিল। এবং বড় কবি আছেন এখানে, এইরকম একটি বাঁধ ভাঙা, জোয়ার ধরে যে নদী, সেই নদী প্রবাহমান থাকবে। নদী এবং কবিতা অভিন্ন, সেই জন্য গান যদি ভালো কবিতা হতে হয় তাকেও সেরকম নদীর মতো প্রবাহমান হতে হয়। এবং সুমন চৌধুরীর কথা বলেছেন, সুমন বিখ্যাত, অত্যন্ত, ওনার কথা, উনি একটা কথা বলতেন, দেখুন আমি পৃথিবীর কত দেশ, ওনার তো বিখ্যাত ওই যে বব ডিলান এবং বিখ্যাত যে নোবেল পেয়েছেন, ওনাদের কথা বলতেন। উনি বলেন, দেখেন আমি কত মায়ের দুগ্ধ পান করেছি, এই ধরিত্রী মাতায় অজস্র মা রয়েছেন, সবার দুগ্ধ আমি পান করেছি। সেই ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, কত অঞ্চলের গান, সঙ্গীত, সুর, কবিতা আমি ধারণ করেছি। সেই ধারণ করে এই বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে। রবীন্দ্রনাথ যেমন বলেছেন, মিলাবে মিলিবে। এইটা যদি আমরা না পারি, সেই সমস্ত পৃথিবীতেই কিন্তু প্রবাহমান সঙ্গীত, সুর, বাণী। ইউরোপের কথা বলি, আমি ইউরোপে গেছি 9 বছর হয়েছে। যাওয়ার পরে দেখলাম যে আমরা ইউরোপের গানকে এনেছি, মাইলস থেকে শুরু করে যারা পালাবদল করেছেন, ইউরোপের সঙ্গীতটা কিন্তু আমরা এনেছি। এবং আপনি দেখুন রবীন্দ্রনাথের কত গান, ভাঙা গান যেগুলি, সেগুলি কিন্তু সম্পূর্ণ ইউরোপের স্কটিশ মিউজিক থেকে ধরেন জার্মান মিউজিক উনি এনেছেন, ফুলে ফুলে ঢলে ঢলে, কিংবা এই যে পুরনো সেই দিনের কথা, কিংবা দেখুন এই গানগুলি, এগুলি কিন্তু ইউরোপের সুর, সরাসরি স্কটিশ সুর এসছে। নজরুলের গান, এই যে উস্কুদারা গিদারিকেন আলদুদা বিরিয়া মুর, টার্কিশ একটি গান, অটোমান এম্পায়ারের, উস্কুদারা গিদারিকেন আলদুদা বিরিয়া মুর, শুকনো পাতার নূপুর পায়ে, একদম টার্কিশ সুর সরাসরি এসেছে আমাদের এখানে। কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, সলিল চৌধুরীর পরে কিন্তু আমরা ওইভাবে করে দেখিনি যে ওয়েস্টার্ন মিউজিক কিভাবে করে আমাদের এখানে আসতে পারে। হ্যাঁ, ব্যান্ড যখন এসছে তারা ইংরেজি সঙ্গীতে, যে আপনারা জানেন যেটা গানের ভিতরে কিন্তু এই সিলেবেলগুলো ডিস্ট্রিবিউশন এবং স্ক্যানিংটা খুব ইম্পর্টেন্ট। ইংরেজি গানের যে স্ক্যানিং, সেই স্ক্যানিংই সরাসরি যখন বাংলা গানে আসে তখন আমরা বুঝতে পারি এটি ইংরেজি গান। কিন্তু রবীন্দ্রনাথ যখন করেছেন, নজরুল যখন করেছেন, সলিল চৌধুরী যখন করেছেন, আমরা বুঝতেই পারিনি এটি ইংরেজি গানের সুর, কারণ স্ক্যানিংটা বাংলার শব্দ, ওনারা এত বড় কবি ছিলেন, ওনারা শব্দ, ধ্বনি, ধ্বনিবিন্যাস, লেভেলগুলোর ডিস্ট্রিবিউশন, স্ক্যানিং সেভাবে দিয়েছেন।
আমি গীতিকার একজন, আমার সব আছে গান আছে, আমি কোনোদিন বলিনি কাউকে, আমি ছাপাইনি। এবং 80-র দশকে প্রচুর গান ভাষা বিশ্ববিদ্যালয় থেকে আমরা গিয়েছি। গানের স্ক্যানিং করতে গেলে আপনাকে ওই ধ্বনি বিন্যাস, একজন ভালো কবি ছাড়া ভালো গান হয় না। আমাদের, আমি জানি না কজন আমাদের যারা গুণী কবি, নাসির আহমেদের অনেক গান আছে, শামসুর রহমানের সেই স্বাধীনতা কবি, আমি বলছি যে ভাই এক্সকিউজ মি, খুব ভালো লাগছিল আচ্ছা, আলোচনাটা। আমি খালি বলি, সেশনটা শেষ আমাদের। আমি ইউরোপের একটু বলি যে ইউরোপে যখন গেলাম, আমাদের গান কেন ইউরোপে জনপ্রিয় হয় না আমাকে বলেন? আমরা ওদের গান এনেছি। এইটা যখন আমি দেখেছি তখন দেখলাম যে ওরা যে সারা পৃথিবী থেকে গান, পর্তুগালে কিন্তু একটা হাবের মতো সারা পৃথিবীর লোকজন ওখানে যায়, নানা দেশের সঙ্গীত হয়। আমাদের গান, আমাদের সুর, ভারতীয় সঙ্গীতের আমাদের যে ধ্বনি মাধুর্য, এইটা আমরা ওদের কাছে উপস্থাপন করতে পারিনি। সেই জন্য আমাদের গান এমটিভিতে বাজে না, সেই জন্য আমাদের গ্রামিতে যায় না। এবার অবশ্য ইয়ে গ্রামিতে গেছে ওর গানটা, আমরা জানি সবাই, এই যে নাসির কামালের একটা গান। আমাদের গান বিশ্বব্যাপীও যাবে, খালি বাংলাদেশে কেন? আমি সে কথা বলছি যে আমাদের গান বিশ্বকে জয় করতে হলে ওই জায়গাটা আমাদের ধারণ করতে হবে। যেটা নাসির আহমেদ বলেছেন, যত উপরে যেতে চাই তত নিচে আমাদের যেতে হবে, তত নিচে যেতে হবে। আমি ইউরোপের গানে শুধু একটু বলি, ওরা কিন্তু ওদেরটা শুনেছে, ওরা কিন্তু আমাদেরটা শোনেনি। আমাদের গান ওদের কাছে নিতে হলে আমাদের নিজের গভীরে যেতে হবে, তাহলে আমরা উপরে যেতে পারবো, বিশ্বব্যাপী যেতে পারবো। ওরাও তাই করে। থ্যাংক ইউ মিস্টার আনোয়ার ভাই, আমরা অনেক চমৎকার ইনফরমেশন পেলাম। এটা মৌখিক থ্যাংক ইউ না, আপনাকে হৃদয় থেকে কিন্তু আমরা ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু সেশনটি শেষ, আমরা দর্শকদের কাছে যেতে পারলাম না, আমাদের বেঁধে দেওয়ার সময় 15 মিনিট অতিক্রম হয়ে গেছে। আমরা আলোচনা শুনলাম পালা বদলের দিনে সঙ্গীত চর্চা। আলোচনায় যেটি উঠে এলো যে সমকালকে প্রাধান্য দিতে হবে, কিন্তু অতীত থেকে বিচ্ছিন্ন হয়ে নয়। আধুনিকতার পূর্ব শর্ত হচ্ছে অতীতকে আমলে নেওয়া। সুতরাং আমরা আমাদের গীতি কবিতা বলি, লিরিক্স বলি, গান বলি, গান হচ্ছে আমাদের সমস্ত নন্দন জীবনের একটি অভিভাবক তুল্য অনুষঙ্গ মাত্র। সুতরাং যে সঙ্গীত আমাদেরকে দোলায়িত করে, আন্দোলিত করে, আপ্লুত করে, মোহিত করে, কখনো কখনো প্রার্থনায় মগ্ন করে। আমি দেখেছি যে কোনো কোনো গান কিন্তু আমাকে নিরাকারের দিকে আমার দৃষ্টি নিয়ে যায়, আমার মন নিয়ে যায়। তো দর্শকের কমেন্টস এই মুহূর্তে নেওয়া যাবে না সাইমরানা। আমি কবি নাসির আহমেদ, নাজমুন্নেসা পিয়ারি, সাইমরানা, ফারহানা এবং অনেকে শামীমকে। সঞ্চালক তো শেষ করবেন, যেহেতু আজকের বিষয় সঙ্গীত, একটা গান শুনে আমরা শেষ করি। আমার সঞ্চালক খুব ভালো গান গায়। এখানে আয়োজন করা শুনে শেষ করি। এটার কোনো 3 মিনিট না, 3 মিনিট নেক্সট সেশন আছে না এখানে? নেই। আমরা সঞ্চালক কবি হাসান মাহমুদ খুব ভালো গান গায়, তার কণ্ঠে একটা গান শুনে শেষ করি। তোমার কথা শেষ করে বিদায় নিয়ে গান গায়। আচ্ছা, অডিয়েন্স থেকে কারো কোনো কোশ্চেন বা কোনো কমেন্টস আছে কি? অল্প কথায় যদি একটু বলেন। একটা মাইক্রোফোন দেন প্লিজ। আবু রাহিম। আচ্ছা, আমরা একটু সময় 5 মিনিট বেশি নিচ্ছি, কেমন? থ্যাংক ইউ। আমি আবু রায়হান, এসেছি বগুড়া লেখক চক্র থেকে। খুবই আনন্দিত এবং পুলকিত হয়েছি। আমরা কবিতা লিখি, জানতে পারি যে কবিতাই হচ্ছে গানের মা। সেই কবিতা যদি আমরা শুদ্ধ কবিতা না লিখি, সুন্দর কবিতা না লিখি, তাহলে গান লিখতে পারবো না। আমি অবশ্য আমার কবিতার পরে যেদিকে মন টানে, আমি গানে টানে। আজকে পালা বদলের দিনে সঙ্গীত চর্চা আমরা দেখলাম শিকড় কিভাবে উপরে নিয়ে আসে। কিন্তু এই সময় আমরা লক্ষ্য করে থাকি একই অনুষ্ঠানে যখন আমাদের গান শুরু হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে, নজরুল সঙ্গীত দিয়ে, সেখানে শ্রোতাদের উপস্থিতি বা মনোযোগ ক্লাসিক সঙ্গীত আমরা স্যালুট করি, সম্মান করি, সব ঠিক আছে। কিন্তু আমরা যদি ব্যান্ডে যেরকম এখানে কালকে কবিতার যে আসর হচ্ছিল আর ওই পাশে সঙ্গীত হচ্ছিল, সঙ্গীতে হাজার হাজার এই যে ইয়াং জেনারেশন যারা শব্দের তালে মাতাল হয়ে যায়, আমরা আমাদের বাংলা ভাষাকে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে, আমাদের ভয়েসকে আমরা তাদের ওখানে পৌঁছাবো, সেটা হোক, সেটা ব্যান্ডের তালে হোক, আমরা পৌঁছে দিই। প্রশ্ন তাহলে সেটা ওইটা কি প্লিজ? আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় উত্তরটা রানা দিতে পারে।
আসলে প্রত্যেকটা ভাষা বা শিল্পের একটা নিজস্ব ভাষা আছে, যেটা পরিভাষা বা বলি। যদি আমরা পেন্টিংস বলি তাহলে পেন্টিংসের জন্য রঙের ধারণা, তুলি ড্রয়িংয়ের ধারণা থাকতে হবে। ঠিক একইভাবে মিউজিক করতে হলে বা সঙ্গীত চর্চা করতে হলেও সঙ্গীতের নিজস্ব ভাষা আছে। আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, সঙ্গীতের ভাষা, সঙ্গীতের কিন্তু একটা লিখিত ভাষা, তাই না? তো সেখানে যদি আমরা স্বরলিপি পদ্ধতি, বিশেষ করে স্টাফ নোটেশন সিস্টেমটা যদি জানি, তাহলে আমাদের এই গানই এই সুরই সংরক্ষিত হচ্ছে। এবং এই সুর যদি আমরা এই নোটেশনটা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো শিল্পীর কাছে যদি পৌঁছে দিই, তাহলে সে কিন্তু ওটা ওখানে বসেই করতে পারছে। তো সারা পৃথিবীর মধ্যে যদি বলি যে সঙ্গীত একটা আন্তর্জাতিক ভাষা, সেই ক্ষেত্রে কিন্তু লিখিত এই নোটেশন সিস্টেমটা আমাদের জানতে হবে। হ্যাঁ, তো এইরকম আরও অনেকগুলো পদক্ষেপ আছে, মিডিয়ার আরও অনেকগুলো পদক্ষেপ আছে। তবে আপনি যদি কবি হয়ে যদি গান লিখতে চান, তাহলে লিরিক্স লেখার অনেকগুলো কৌশল আছে, পাশাপাশি সুর করার যে নানা ধরনের কৌশল আছে, সেগুলোকে যদি আপনি আত্মীকরণ করতে পারেন, তাহলে আপনার কবিতাও অনেক সমৃদ্ধ হবে, ছান্দসিক হবে, পাশাপাশি সঙ্গীত মানে কবিতা হয়েও তা গান হয়ে উঠবে। এটা আমি মনে করি। আজকেই আমি একটু যুক্ত করি, আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বললেন যে অগ্নিবীণা কবিতা বইয়ের মধ্যে নজরুলের এই বইয়ের কবিতাগুলোকে গান করা যায় কিনা। তো আমি বললাম যে নজরুলের কবিতা থাকতে মানুষের প্রশ্ন হতে পারে যে নজরুল কবিতা লিখেছেন, গান লিখেছেন, তাহলে কবিতাকে আপনি গান করবেন কেন? তো এই প্রশ্নগুলো আসবে। কিন্তু আসলে নজরুলের, তারপরে জীবনানন্দ দাশের, আরো অনেকে কবিতাকে কিন্তু পরবর্তীতে গান করা হয়েছে। হ্যাঁ, তো সেগুলো কি আসলে ওই কবিতার ভিতরে সাংগীতিকতা ছিল, এমন একটা সাংগীতিক ভাষা তার কবিতায় আবরণ হিসাবে ব্যবহার করেছে, যার কারণে ওটা সঙ্গীতে রূপায়িত হয়েছে। হ্যাঁ, তো এই দিকগুলোকে আসলে একজন কবিরও মনোযোগের সাথে খেয়াল করা উচিত, এটা আমি মনে করি। ধন্যবাদ সাইম ম্যাডাম। আমরা আর আলোচনা দীর্ঘায়িত করতে পারবো না, কারণ সেশনের একটা বৈশিষ্ট্য আছে, নিয়ম আছে। আমরা শৃঙ্খলার বাইরে গেলে একটা কোশ্চেনের মুখোমুখি প্রশ্নবদ্ধ হয়ে যাব। আমি আবারও বিদগ্ধ আলোচক এবং সম্মানিত শ্রোতা, বিশেষ করে বিলম্বে এসে আমাদের চমকে দিলেন ফেরদৌস নাহার এবং মুস্তফা আনোয়ার ভাই। আমার আরও কিছু বন্ধু এখানে আছেন যাদের প্রত্যেকের নামের সম্বোধন করার প্রয়োজন নেই, সবাই আমাদের বন্ধু সুনীল স্বজন। আশা করি আমাদের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও আপনারা নতুন কিছু ইনফরমেশন বা তথ্য পেয়েছেন। আমি রিকোয়েস্ট অথরিটিকে ধন্যবাদ জানাই, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি।